বন্ধুরা, কি হয় যখন ঘৃণার টানা রেখাগুলো এক নিষ্পাপ শিশুর সরল চোখের সামনে মলিন হয়ে যায়? মানবতা কি কোনো কাঁটাতারের, কোনো সীমান্তের কিংবা কোনো দেশের দাসী হতে পারে? এই কাহিনী এক ১৫ বছরের পাকিস্তানি কিশোরীর, যে নিজের ছাগলদের পেছনে দৌড়াতে গিয়ে অজান্তেই সেই সীমান্ত পার করে ফেলে, যাকে দুনিয়া নিয়ন্ত্রণ রেখা বলে। আর এই কাহিনী সেই ভারতীয় সেনাদেরও, যাদের একমাত্র ধর্ম হলো শুধু ভারতভূমিকে রক্ষা করা। যখন সেই সেনারা শত্রু দেশের এক ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ভীত, সন্ত্রস্ত শিশুটিকে নিজেদের ভূমিতে দেখল, তখন তারা বন্দুক নয়, বরং নিজেদের হৃদয়ের দরজা খুলে দিল। তারপর তারা যা করেছিল তা কোনো আইন কিংবা প্রোটোকলের বইয়ে লেখা ছিল না। তারা মানবতার এমন পাঠ শিখিয়েছিল যা দেখে শুধু সেই শিশুটির পরিবারই নয়, সীমান্তের ওপারে দাঁড়ানো শত্রু দেশের সেনারাও স্যালুট করতে বাধ্য হয়েছিল। এই কাহিনী সেই অসাধারণ মানবতা আর অবিশ্বাস্য সাহসের, যা প্রমাণ করে যে আসল সীমান্ত মাটিতে নয়, বরং মানুষের হৃদয়ে আঁকা থাকে। নিয়ন্ত্রণ রেখা এক এমন দাগ যা শুধু দুই দেশকেই নয়, হাজারো স্বপ্ন, লাখো জীবন আর শতাব্দীর ইতিহাসকে আলাদা করে দেয়। রেখার দুই পাশে একই পাহাড় দাঁড়িয়ে আছে, একই বাতাস বইছে, একই আকাশ নীল রঙে রাঙানো। আর হয়তো মানুষের বুকে লুকিয়ে থাকা দুঃখ, কষ্ট আর ভালোবাসাও একই রকম। ফারাক শুধু পতাকার রঙে আর বন্দুকের নলের দিকে। বন্ধুরা, এরপর কি হয় তা জানতে গল্পটি শেষ পর্যন্ত শুনুন, আর আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিতে আগে যাওয়ার আগে একটি অনুরোধ। আপনারা কি জানেন আপনাদের কাছে এমন পাওয়ার আছে যা দিয়ে আপনারা এই ভিডিওটিকে ট্রেন্ডিংয়ে পাঠাতে পারেন? আপনাকে শুধু কমেন্ট সেকশনটি সোয়াইপ করে হাইপের অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে দেরি কেন, এখনই আমাদের ভিডিওটিকে হাইপ দিন। আপনার একটি ক্লিক আমাদের গল্পকে পৌঁছে দেবে আরও হাজারো মানুষের কাছে। তাহলে আর দেরি না করে হাইপ বাটনে চাপ দিন আর দেখুন এই অবিশ্বাস্য কাহিনী। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এক ছোট্ট, প্রায় অচেনা গ্রাম চখোটিতে সালমার পরিবার থাকত। সালমা ১৫ বছরের এক কিশোরী, যার পৃথিবী সীমাবদ্ধ ছিল এই সুউচ্চ সবুজ পাহাড়, ঝর্ণার মিষ্টি সুর আর নিজের ছাগলদের ঘণ্টার ধ্বনির মাঝেই। তার চোখ ছিল পাহাড়ি হ্রদের মতো গভীর ও স্বচ্ছ, আর তার হাসি ভোরের প্রথম কিরণের মতো নির্মল ও নিষ্পাপ। সালমার পরিবার ছিল অতি গরিব। তার বাবা বশির আহমেদ ছিলেন এক সাধারণ চাষি, যার সামান্য জমিতে জন্মানো ভুট্টা দিয়ে কোনো রকমে সারা বছরের খোরাক জোটানো যেত। তার মা ফাতিমা ঘরের কাজ সামলাতেন আর শালে কারুকাজ করে কিছু টাকা উপার্জন করতেন। সালমার ১ বছরের ছোট ভাইও ছিল, নাম জুনায়েদ। এই ছোট্ট পৃথিবীতে দারিদ্র্য ছিল বটে, কিন্তু ভালোবাসা আর আপনজনের উষ্ণতায় কোনো ঘাটতি ছিল না। সালমা স্কুলে যেত না, গ্রামে মেয়েদের জন্য স্কুলই ছিল না। তার সারাটা দিন কেটে যেত ঘরের কাজ আর ছাগলগুলোর যত্ন নিতে। প্রায় ১০ থেকে ১২টা ছাগল ছিল তার, যা পরিবারের আয়ের এক ছোট কিন্তু জরুরি অংশ ছিল। কিন্তু সালমার কাছে তারা কেবল পশু ছিল না, বরং তারা ছিল বন্ধু, সখী। বিশেষ করে এক ছোট সাদা রঙের ছাগল, যাকে সে নুরি বলে ডাকত। সে ছিল সালমার প্রাণ। নুরি ছিল সবচেয়ে দুষ্টু আর সবচেয়ে চঞ্চল। প্রায় সে দল থেকে আলাদা হয়ে দূরে চলে যেত, আর তখন সালমাকে ঘন্টার পর ঘন্টা খুঁজে বেড়াতে হতো। সালমা প্রতিদিন ভোরে ছাগলগুলোকে নিয়ে গ্রামের পাশের পাহাড়ের ঢাল বেয়ে চড়াতে যেত। এ ছিল এমন এক জায়গা যা গ্রাম থেকে অনেক দূরে আর সীমান্তের খুব কাছে। তার বাবা তাকে শতবার বলে দিয়েছিলেন, মা, কোনোদিনও এই কালো পাহাড়ের ওপারে যাস না, ওটা সীমান্ত, সেখানে সেনারা থাকে, খুব বিপদ। সালমা বাবার কথা সবসময় মনে গেঁথে রাখত। সে জানত সীমান্ত মানে কি। প্রায় সে রাতে দূর থেকে গুলির শব্দ শুনেছে। সে গ্রামবাসীদের মুখে হিন্দুস্তান সম্পর্কে ঘৃণা ভরা কথা প্রায় শুনেছিল। তার সরল মনে সীমান্তের ওপারকার জন্য এক অজানা ভয় আর এক ধোঁয়াটে ঘৃণার ছবি আঁকা ছিল। সেপ্টেম্বরের শেষের দিকের সময় আবহাওয়ায় হালকা শীতের পরশ ঢুকে গিয়েছিল। দুপুরের পর পাহাড়ে প্রায় কুয়াশা নেমে আসত। সেদিনও সালমা নিজের ছাগলগুলো চড়াতে চড়াতে কালো পাহাড়ের পাশের মাঠে পৌঁছেছিল। ছাগলগুলো নিশ্চিন্তে ঘাস খাচ্ছিল, আর সালমা এক বড় পাথরের ওপর বসে নুরির গলায় বাঁধা ঘণ্টার শব্দ শুনছিল। হঠাৎ কোথা থেকে নুরি লাফাতে লাফাতে দল থেকে আলাদা হয়ে কালো পাহাড়ের দিকে দৌড় দিল। সালমা চিৎকার করে উঠল, নুরি, থেমে যা, কোথায় যাচ্ছিস? কিন্তু নুরি যেন আজ কারো কথা শুনতেই রাজি নয়। সে আরো দ্রুত পাহাড়ের ঢাল বেয়ে ওপরে উঠতে লাগলো। সালমা দিশেহারা হয়ে গেল। যদি নুরি হারিয়ে যায় তবে আব্বু খুব রাগ করবেন। সে লাঠি তুলে নুরির পেছনে দৌড়াতে শুরু করলো। যত দ্রুত সে দৌড়াচ্ছিল, নুরি তত দ্রুত ওপরে উঠছিল।
দৌড়াতে দৌড়াতে সালমা খেয়ালই করল না কখন সে সেই কালো পাহাড় পার হয়ে গেল যেখানে যেতে তার বাবা নিষেধ করেছিলেন। ঠিক তখনই হঠাৎ আবহাওয়া বদলে গেল। চারদিক থেকে ঘন সাদা কুয়াশা পাহাড়গুলোকে জড়িয়ে ধরল। কয়েক মুহূর্তের মধ্যেই এমন অবস্থা হলো যে কিছুই দেখা যাচ্ছিল না। সালমা দাঁড়িয়ে পড়ল। তার বুক ধরফর করে উঠল। সে নুরিকে ডাকল, কিন্তু তার কণ্ঠ কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। এমনকি অন্য ছাগলগুলোর কোনো শব্দও সে শুনতে পাচ্ছিল না। সে এখন সম্পূর্ণ একা, তাই সে ভয়ে কেঁদে ফেলল। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। সে আন্দাজে ফেরার চেষ্টা করল, কিন্তু কুয়াশা কিছুটা কাটতেই সে বুঝতে পারল সে একেবারেই অন্য জায়গায় চলে এসেছে। এটা সেই রাস্তা নয় যেদিক দিয়ে সে এসেছিল। এখানকার গাছ, এখানকার পাথর সবই তার অচেনা। সে পথ হারিয়ে ফেলেছে। ক্ষুধা, তৃষ্ণা আর ভয়ে তার অবস্থা খারাপ হয়ে গেল। সূর্য অস্ত যেতে শুরু করলো। পাহাড়ে অন্ধকার ঘনিয়ে এলো। সে এক বিশাল গাছের নিচে বসে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। বাবা, মা আর ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেল। তার মনে হচ্ছিল আর কোনোদিন সে ঘরে ফিরতে পারবে না। কোনো জঙ্গলি জন্তু হয়তো তাকে শিকার করবে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে সেখানেই সে ঘুমিয়ে পড়ল। নিয়ন্ত্রণ রেখার এই পাশে ভারতীয় সেনাবাহিনীর এক পোস্ট ছিল, টাইগার হিল পোস্ট। এখানে ভারতীয় সেনার জাট রেজিমেন্টের কয়েকজন সাহসী জওয়ান দিনরাত প্রচণ্ড ঠান্ডা আর কঠিন পরিস্থিতিতে সীমান্ত পাহারা দিত। এই পোস্টের কমান্ডার ছিলেন মেজর বিক্রম সিংহ, প্রায় ৩৫ বছরের এক অফিসার। তার মুখে যেমন কঠোরতা ছিল, চোখে তেমনই করুণা। তার কাছে তার ডিউটি ছিল ধর্ম। পরের দিন ভোরে বরফ ঢাকা চূড়ায় সূর্যের প্রথম কিরণ পড়তেই মেজর বিক্রম প্রতিদিনের মতো দুজন জওয়ান, হাবিলদার রাম সিং আর সিপাহী পবনকে নিয়ে টহলে বেরোলেন। একেবারে সতর্কভাবে পা ফেলছিলেন। এ ছিল এমন এলাকা যেখানে প্রতি মুহূর্তে অনুপ্রবেশের আশঙ্কা থাকে। তারা যখন পোস্ট থেকে প্রায় ১ কিলোমিটার দূরে পৌঁছেছেন, হাবিলদার রাম সিংহ দূরবীনে কাউকে দেখতে পেলেন। স্যার, ওদিকে ওই গাছের নিচে কেউ আছে। মেজর বিক্রম সঙ্গে সঙ্গে দূরবীনে চোখ লাগিয়ে দেখলেন এক মেয়ে গাছের নিচে শুয়ে আছে। তার কাপড় ছেঁড়া আর ঠান্ডায় সে কাঁপছে। ৩ জন জওয়ানই তৎক্ষণাৎ সতর্ক হলো। তারা বন্দুকের অবস্থান নিল। এই অঞ্চলে কাউকে এভাবে পাওয়া খুবই অস্বাভাবিক আর বিপজ্জনকও হতে পারে। মেজর বিক্রম হাতের ইশারায় এগোতে বললেন। তারা নীরবে সতর্কতায় গাছটার দিকে এগোলো। যখন তারা একেবারে কাছে পৌঁছালো, তখন মেয়েটির ঘুম ভাঙল। চোখ মেলেই সে দেখল ভারতীয় সেনার পোশাকে হাতে বন্দুক ধরা ৩ জওয়ান সামনে দাঁড়িয়ে। এক মুহূর্তের জন্য সে কিছুই বুঝতে পারল না। তারপর যখন তাদের ইউনিফর্মে পতাকা দেখতে পেল, তখন তার গলা থেকে আতঙ্কে এক চিৎকার বেরিয়ে এলো। সে বুঝল এরা ভারতীয় সেনা, যাদের সম্পর্কে সে কেবল ঘৃণা আর ভয়ের গল্পই শুনেছে। ভয়ে তার শরীর কাঁপতে লাগলো। মনে হলো এখনই তারা তাকে মেরে ফেলবে। সে হাত জোর করে কাঁদতে কাঁদতে নিজের ভাষায় বলতে লাগলো, আমাকে ঘরে যেতে দাও, আমি কিছু করিনি। মেজর বিক্রম তার চোখে মৃত্যু ভয় স্পষ্ট দেখতে পেলেন। তিনি সঙ্গে সঙ্গেই বন্দুক নামিয়ে নিলেন এবং অন্যদেরও বন্দুক নামাতে বললেন। খুব নরম শান্ত স্বরে কাশ্মীরি ভাষায় তিনি বললেন, ভয় পেও না, আমরা তোমাকে কিছু করব না। তুমি কে? এখানে একা কি করছো? সালমা যখন তার কণ্ঠে রাগ নয় বরং আপনত্বের সুর অনুভব করল, তখন তার হেঁচকি আরও জোরে উঠল। সে কাঁদতে কাঁদতে ভাঙা ভাঙা ভাষায় নিজের পুরো কাহিনী বলে দিল। কিভাবে ছাগল নুরির পেছনে দৌড়াতে দৌড়াতে কুয়াশায় সে পথ হারিয়ে ফেলেছিল। মেজর বিক্রম আর তার জওয়ানরা বুঝে গেলেন এ কোনো অনুপ্রবেশকারী নয়, বরং এক নিষ্পাপ মেয়ে যে অজান্তেই সীমান্ত পেরিয়ে এসেছে। মেজর বিক্রমের মন গলে গেল। তিনি দেখলেন মেয়েটি ক্ষুধা আর তৃষ্ণায় অস্থির। ব্যাগ থেকে জলের বোতল বের করে তাকে দিলেন। সালমা ভয়ে ভয়ে জল খেলো। তারপর সিপাহী পবন নিজের পকেট থেকে এক টুকরো চকলেট বের করে তার হাতে বাড়িয়ে দিল। সালমা জীবনে কোনোদিন চকলেট দেখেনি। সে দ্বিধায় সেটা নিল এবং এক ছোট্ট টুকরো মুখে দিল। মিষ্টি স্বাদের সঙ্গে সঙ্গে হয়তো মানুষের প্রতি মমতার মিষ্টতাও তার অন্তরে মিশে যাচ্ছিল। তার ভয় ধীরে ধীরে কমে আসছিল। মেজর বিক্রম সঙ্গে সঙ্গে ওয়্যারলেস সেটে নিজের পোস্টে যোগাযোগ করলেন। এরপর তিনি পুরো ঘটনা জানিয়ে বললেন তিনি এই মেয়েটিকে নিয়ে পোস্টে ফিরছেন। যখন তিনি সালমাকে নিয়ে পোস্টে পৌঁছলেন, তখন বাকি জওয়ানরা তাকিয়ে অবাক হয়ে গেল। মেজর বিক্রম তাকে নিজের গরম ঘরে বসালেন। পোস্টের রাঁধুনি তাড়াতাড়ি গরম গরম আলুর পরোটা আর চা বানালেন। যখন সালমা সেই গরম খাবার খেলো, তখন তার মনে হলো এটাই জীবনের সবচেয়ে সুস্বাদু আহার। জওয়ানরা তাকে একখানা মোটা গরম জ্যাকেট আর কম্বল দিল। সবাই তার সঙ্গে বড় আদর করে কথা বলছিল। কেউ তার গ্রাম সম্বন্ধে জিজ্ঞেস করছিল, কেউ তার ছোট ভাইয়ের খোঁজ নিচ্ছিল। সালমা অবাক হয়ে গেল। এরা তো সেই ভারতীয় সেনা নয় যাদের সম্পর্কে সে ভয়ঙ্কর গল্প শুনেছিল। এরা তো বড় ভালো দয়ালু মানুষ।
সে ভুলেই গেল যে সে শত্রু দেশের মাটিতে বসে আছে। তার মনে হচ্ছিল যেন নিজেরই কোনো ঘরে নিজের ভাইদের মাঝখানে বসে আছে। এখন মেজর বিক্রম সিং এর সামনে এক বিশাল চ্যালেঞ্জ আর বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছিল। প্রোটোকল অনুযায়ী তাকে এই মেয়েটিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হতো। তারপর শুরু হতো দীর্ঘ আইনি আর কূটনৈতিক প্রক্রিয়া, যা মাস নয়তো বছরের পর বছর লেগে যেত। সেই সময়টাতে এই নিষ্পাপ মেয়েটিকে কত জিজ্ঞাসাবাদ, কত মানসিক যন্ত্রণা সহ্য করতে হতো কে জানে। মেজর বিক্রমের বিবেক সেটা মানতে চাইছিল না। তিনি মেয়েটির চোখে নিজের ঘরে ফেরার আকুতি দেখেছিলেন। তিনি অনুভব করছিলেন তার মা বাবা এখন হয়তো তাকে মৃত ভেবে শোক পালন করছেন। তাই তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা তার চাকরি আর কেরিয়ারের জন্য ভীষণ বিপজ্জনক হতে পারে। তিনি ঠিক করলেন এই মেয়েটিকে চুপচাপ সেই পথেই ফেরত পাঠাবেন যেদিক দিয়ে সে ভুলে চলে এসেছিল। এটা ছিল মানবতার প্রোটোকল, যা কোনো দেশের আইনের থেকেও বড়। তিনি হটলাইনে তার কমান্ডিং অফিসার কর্নেল বর্মার সঙ্গে যোগাযোগ করলেন। কর্নেল বর্মা ছিলেন অত্যন্ত বিচক্ষণ আর অভিজ্ঞ অফিসার। মেজর বিক্রম কিছু না লুকিয়ে তাকে সব জানালেন এবং নিজের ইচ্ছার কথাও বললেন। কর্নেল কিছুক্ষণ চুপ রইলেন, তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, বিক্রম, তুমি যা করতে যাচ্ছ সেটা ভীষণ ঝুঁকিপূর্ণ। সামান্যতম ভুল হলে দুই দেশের মধ্যে বিরাট সমস্যা তৈরি হতে পারে। মেজর বিক্রম শান্ত গলায় বললেন, আমি জানি স্যার, কিন্তু আমি এই মেয়েটির জীবনকে আমলাতান্ত্রিক ফাইলের ভিড়ে নষ্ট হতে দিতে পারি না। কর্নেল বর্মা বললেন, ঠিক আছে, আমি তোমার ওপর আর তোমার বিচক্ষণতার ওপর ভরসা করি। আমি ওপরে কথা বলছি, তুমি প্রস্তুতি নাও। তবে একটা কথা মনে রেখো বিক্রম, তোমার আর তোমার জওয়ানদের নিরাপত্তা সবার আগে। মেজর বিক্রম তৎক্ষণাৎ পাকিস্তানি রেঞ্জার্সের সমকক্ষ অফিসারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেন। এটা ছিল অত্যন্ত নাজুক প্রক্রিয়া। জরুরি পরিস্থিতির জন্য দুই পক্ষের ফিল্ড কমান্ডারদের মধ্যে হটলাইন ব্যবস্থা ছিল। অনেক চেষ্টা শেষে যোগাযোগ হলো। মেজর বিক্রম পাকিস্তানি অফিসার ক্যাপ্টেন বিলালকে সব জানালেন। প্রথমে ক্যাপ্টেন এটা বিশ্বাসই করতে পারলেন না। তার মনে হলো এটা হয়তো কোনো চাল, কিন্তু মেজর বিক্রমের কণ্ঠে যে সত্যতার আন্তরিকতা ছিল তা বিলালকে ভাবতে বাধ্য করল। মেজর বিক্রম বললেন, ক্যাপ্টেন, আমরা শুধু এই মেয়েটিকে তার মা বাবার কাছে ফিরিয়ে দিতে চাই, মানবতার খাতিরে। অবশেষে ক্যাপ্টেন বিলাল রাজি হলেন। ঠিক হলো পরদিন সকাল 10টায় উভয় দেশের সেনারা অমন সেতুর কাছে নো ম্যানস ল্যান্ডে মিলিত হবে এবং মেয়েটিকে হস্তান্তর করা হবে। পরদিন সকালে ভারতীয় সেনার এক জিপ গাড়ি সালমাকে নিয়ে অমন সেতুর দিকে রওনা হলো। জিপে মেজর বিক্রম নিজেই ছিলেন। তিনি সালমাকে নিজের পক্ষ থেকে অনেক চকলেট দিলেন এবং তার ছোট ভাইয়ের জন্য কিছু খেলনাও দিলেন। সালমার চোখ ভরে উঠল অশ্রুতে। সেই সেনাদের ছেড়ে যেতে চাইছিল না। যখন তারা ঠিক করা জায়গায় পৌঁছলো তখন দেখল সীমান্তের ওপারে পাকিস্তানি রেঞ্জার্সের একটি দল দাঁড়িয়ে আছে, আর সঙ্গে আছে ক্যাপ্টেন বিলাল। এছাড়াও তাদের সঙ্গে দাঁড়িয়ে আছে এক দম্পতি। তারা কাঁদতে কাঁদতে ছটফট করছে। এরাই সালমার বাবা মা। সে ছুটে গিয়ে মা বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। তিনজন এমনভাবে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো যেন আজ তারা তাদের হারিয়ে যাওয়া পুরো দুনিয়া ফিরে পেয়েছে। এমন এক আবেগময় দৃশ্য ছিল যা দেখে দুই পাশের কঠোর সৈনিকদের চোখেও জল এসে গেল। বশির আহমেদ আর ফাতিমা তাদের মেয়েকে সুস্থ অবস্থায় দেখে মেজর বিক্রমের পায়ে পড়ে গেলেন। আপনি আমাদের জন্য আল্লাহর দূত হয়ে এসেছেন। আমরা তো ভেবে বসেছিলাম যে আমাদের মেয়ে চিরদিনের জন্য হারিয়ে গেছে। মেজর বিক্রম তাদের তুলে ধরে বুকে জড়িয়ে নিলেন। এ তো আমাদের কর্তব্য। মেয়ে সে হোক হিন্দুস্তানের বা পাকিস্তানের, মেয়ে তো মেয়েই হয়। এতক্ষণ নীরবে সবকিছু দেখে যাওয়া ক্যাপ্টেন বিলাল ধীরে ধীরে মেজর বিক্রমের কাছে এগিয়ে এলেন। তিনি মেজর বিক্রমের চোখের দিকে তাকালেন। তার চোখে ঘৃণা ছিল না, বরং এক গভীর সম্মান ছিল। তিনি তার সমস্ত শক্তি দিয়ে এক কঠোর সেনার মতো মেজর বিক্রমকে স্যালুট করলেন। এই স্যালুট কেবল একজন পাকিস্তানি অফিসারের, একজন হিন্দুস্তানি অফিসারকে দেওয়া স্যালুট ছিল না। এ ছিল একজন মানুষ কর্তৃক আরেকজন মানুষের মানবতাকে দেওয়া সম্মান। মেজর বিক্রমও হাসি মুখে সমান সম্মানের সঙ্গে সেই স্যালুটের জবাব দিলেন। সেদিন সেই সীমান্তে কিছু সময়ের জন্য বন্দুকের শব্দ থেমে গিয়েছিল, আর গুঞ্জন তুলেছিল মানবতার সুর। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় মানবতাই পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম। এটি কোনো সীমান্ত, কোনো ধর্ম বা কোনো ইউনিফর্মের দাস নয়। ভারতীয় সেনার সেই জওয়ানরা প্রমাণ করে দিয়েছিলেন যে তারা কেবল দেশের মাটির নয়, বরং মানবতারও প্রকৃত রক্ষক। তারা ঘৃণার আগুনে ভালোবাসা আর দয়ার এমন এক সেতু তৈরি করেছিলেন যার ওপর দিয়ে হেঁটে মানবতায় নিজেকে গর্বিত অনুভব করছিল। এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। কমেন্টে আমাদের জানান আমাদের জওয়ানদের এই উদারতার কোন দিকটি আপনাদের হৃদয়কে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। এই গল্পটি যত বেশি সম্ভব শেয়ার করুন, যাতে আমাদের দেশের প্রতিটি নাগরিক নিজের সেনাবাহিনীর ওপর গর্ব অনুভব করতে পারে। আর এরকম আরও হৃদয় ছোঁয়া, সত্য ও অনুপ্রেরণাদায়ক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ।